আজ বিএসএফ আর বিজেপির ডিজি পর্যায়ের বৈঠক। দিল্লির লোধি রোডে বিএসএফ এর সদর দফতরে এই বৈঠক। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, একদিকে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ কাউন্টার পার্টির সঙ্গে কথা বলছেন এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা। এদিকে আজকে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে ঠিক কোন বিষয়গুলো উঠে আসতে পারে? কারণ লাগাতার আমরা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিএসএফ এর উপরে হামলার ঘটনা দেখেছি। অশান্ত একটা পরিস্থিতি, সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বারবার, এটাও দেখে এসেছি। কি হবে আজকে আলোচনা? দেখো, আজকে যে বৈঠক বসতে চলেছে সেই বৈঠকে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের, এই দুই যে সীমান্তরক্ষী বাহিনী, একদিকে বাংলাদেশের একদিকে ভারতের, তাদের শীর্ষ পর্যায়ের বৈঠক। অর্থাৎ দুটি যে ডিজি রয়েছেন, মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী এবং ভারতের বিএসএফের প্রধান, তাদের এই বৈঠক মূলত বর্ডারে বা সীমান্তে যে সমস্যাগুলি তৈরি হয়েছে, আমরা দেখেছি কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বিজিবির সঙ্গে বিএসএফের কিছু সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলি যাতে না হয়, বাধা যাতে না দেওয়া হয়, সেখানে নিরীহ গ্রামবাসীদের আশ্রয় নিয়েছে বাংলাদেশের যে সিকিউরিটি ফোর্স, তারা এই বিষয়গুলি কিন্তু অ্যাড্রেস করা দরকার। আর সেই জন্যই এই বৈঠক। আজকের এই বৈঠক এমন একটা সময় বসছে যখন কিনা 6 মাস অতিবাহিত হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে। 5 আগস্ট যখন কিনা শেখ হাসিনার সরকারের পতন হলো, শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন, ভারতে এসে আশ্রয় নিলেন। তারপর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়েছে, একথা বলা যেতেই পারে। বিশেষত বাংলাদেশের ভেতর থেকে ভারতের সম্পর্কে যে ধরনের একটা ধারণা তৈরি করা হচ্ছে, পারসেপশন ক্রিয়েট করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 6 মাস পরে হলেও এই বৈঠক বসছে এবং প্রথম বৈঠক হচ্ছে যেখানে বিজিবি এবং বিএসএফ তাদের শীর্ষ কর্তারা তারা বৈঠকে বসছেন। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিএসএফের প্রধান দলজিৎ সিং চৌধুরী এবং যেমন বললাম মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী, তিনি থাকতেন বাংলাদেশের পক্ষে। এখানে এই বৈঠকে 13 জন আসছেন বাংলাদেশ থেকে। সেখানে মূলত যে বিষয়গুলি, যে যেমনটা আমি বললাম যে সীমান্তে এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেটি আলোচনা করা হবে এবং সীমান্ত চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী যাতে দুই পক্ষ তারা কাজ করে, নিরীহ গ্রামবাসীদেরকে যেন ঢাল হিসেবে বিজিবি তারা সামনে না রাখে, এই বিষয়গুলি, এবং চোরাচালান বন্ধ, মানব তস্করি বন্ধ, এবং সেই সঙ্গে সঙ্গে বাণিজ্যে যাতে কোনো সমস্যা না হয় নিরাপত্তা রক্ষীদের কারণে, যারা সীমান্ত রক্ষী তাদের কারণে, এই বিষয়গুলি মূলত অ্যাড্রেস আজকের বৈঠকে হবে। আর এর মধ্যে যেটা তুমি বলছিলে যে মোহাম্মদ তৌহিদ তিনি এসেছেন, তিনি এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন, এখন সেখানে বিমস্টেকের বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং দুই দেশের যে একেবারে দুই দেশের যে মধুর সম্পর্ক চিরকাল ছিল বাংলাদেশের সঙ্গে, সেই সম্পর্ক যাতে চিরকালে অটুট থাকে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। বিমস্টেক এই যে গোষ্ঠী, তার মধ্যে 7টি দেশ রয়েছে। মূলত ভারত মহাসাগর বা বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে যে দেশগুলি রয়েছে, নেপাল, ভুটান থেকে শুরু করে সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই দেশগুলির মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তা যাতে আরও মডার্ন হয়, আরও আধুনিক হয় এবং আরও স্মুথ হয়, এই বিষয়ে এস জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে, বৈঠক হয়েছে। তারপরে এই বিএসএফ পর্যায়ের বৈঠক। কোথাও না কোথাও একটা যে বন্ধ রাস্তা বলা হচ্ছিল, বা যেখানে বলা যেতে পারে দুই দেশের সম্পর্কে অনেকটাই শীতলতা এসেছিল, কোথাও কোথাও বরফ জমছিল সম্পর্কে, সেই সম্পর্কে একটা উষ্ণতা দেখা যাচ্ছে। তার কারণ আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান হয়, সেক্ষেত্রে শুধুমাত্র হুমকি, হুঙ্কার, দখল করার কথা, এই ধরনের যে বিষয়গুলি সামনে এসেছে, মনে করা হচ্ছে আজকের বৈঠকে সেগুলি সবই নিরসন করা সম্ভব হবে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে আজকের বৈঠক একটা ইতিবাচক পরিবেশ পরিস্থিতিকে নিয়ে আসার জন্য সেই জন্যই এই বৈঠক, এবং সেই বৈঠকে দু দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে কোথাও একটা বরফ কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে, সেটা কোথাও গলানো, আবার সুসম্পর্কের জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আর এখানে আজকে যেহেতু বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকের গুরুত্বটা অনেক
অনেকটা বাড়িয়ে দেয় গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী অঞ্চলে যে একটা অশান্ত পরিস্থিতি দেখা গিয়েছে। কখনো বিএসএফ এর উপরে হামলার ঘটনা ঘটেছে, কখনো সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলোই আপনাদের দেখাবো আমরা, যে কবে কোথায় আমাদের রাজ্যে এইরকম ঘটনা ঘটেছে যেখানে বিএসএফ এর উপরে হামলা হয়েছে বা সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, প্রথম ইউনূস আমলের প্রতিনিয়ত বিএসএফ এর উপরে হামলার ঘটনা, এবং দেখা গেছে বেশ কয়েকদিনের মধ্যে সেই হামলার সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে। যে পরিসংখ্যান উঠে এসেছে এই হামলার সংখ্যা নিয়ে, সেটা রীতিমতো চিন্তার। হাসিনার পতনের আগে এবং পরে হামলার সংখ্যা একটা বড় ফারাক দেখা গিয়েছে। প্রায় 11ই ফেব্রুয়ারি 877 বার হামলা হয়েছে 5ই অগস্ট থেকে 11ই ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে 2024 জানুয়ারি থেকে জুলাইয়ে হামলার ঘটনা ঘটেছে 150টা। হাসিনা সরকারের পতনের পরে টার্গেট এখন বিএসএফ কোথাও যেন এই পরিসংখ্যান এই জায়গাটায় তুলে ধরছে। শুধু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই এক মাসের মধ্যেই 65% হামলা হয়েছে। নভেম্বর ডিসেম্বর জুড়ে অনুপ্রবেশকারীদের বেপরোয়া মনোভাব দেখা গিয়েছে। কোনো জায়গায় দেখা গিয়েছে অনেক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। জওয়ানদের উপরে হামলা 30% ঘটনা মাত্র 2 মাসের মধ্যেই হয়েছে। মালদা মুর্শিদাবাদে 550-এর বেশি অভিযোগ এসেছে। 5ই আগস্ট থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত গুলি চালাতে হয়েছে 266 বার। এবং বিএসএফ এর দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ার রিপোর্টেই এই তথ্যগুলো সামনে এসেছে, যে আজকে যখন আলোচনা হচ্ছে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী ডিজি পর্যায়ের আধিকারিকরা যখন আলোচনায় বসছেন, তখন এই বিষয়গুলো অবশ্যই উঠে আসবে। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, রাজীবের সঙ্গে আমরা কথা বলবো। রাজীব, শুরুতেই এই জায়গাটায় আমরা এসেছিলাম যে একটা সংঘাত তৈরি হয়েছে এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের যে রিপোর্ট সামনে এসেছে, সে পরিসংখ্যান রীতিমতো চিন্তার, যে এত অশান্ত, এত কেন ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে। আজকে রিপোর্ট ধরে ধরে কোনোভাবে কোনো আলোচনা হতে পারে কি? অবশ্যই, একেবারেই যুক্তিসঙ্গত তোমার প্রশ্ন। বিএসএফ এবং যে বিজিবির মধ্যে এই বৈঠক, সেটা কিন্তু এই সমস্যাগুলির সমাধানের কারণে। এবং যদি তুমি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে দেখো, ভারতীয় নিজেকে না ভাবো, তাহলে দেখবে বাংলাদেশও এই বৈঠক নিয়ে আজকে অত্যন্ত তারা উৎসাহ এবং তৎপর রয়েছে। তাদের তরফ থেকে মনে করা হচ্ছে যে বিএসএফ অহেতুক গুলি চালায় এবং বাংলাদেশি নাগরিকরা সেখানে খুন হয়, হত্যার শিকার হয় বিএসএফের কারণে। এই যে পারসেপশন রয়েছে, এর মূলে রয়েছে চোরাচালান। অর্থাৎ এই যে সীমান্তবর্তী এলাকা দিয়ে বহু জায়গায় কাঁটাতারের বেড়া এখনো নেই, সেই সব এলাকা দিয়ে যেখানে চোরাচালান হয় তা বন্ধ করতে বিএসএফ তৎপর থাকে এবং সেখানে বাংলাদেশি গরিব সাধারণ নিরীহ মানুষকে ঢাল করা হয় এই চোরাচালানের ক্ষেত্রে, আর বিএসএফকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়। কখনো সখনো সেখানে প্রাণহানির ঘটনাও ঘটে। এই বিষয়টাকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে তাদের সংবাদ মাধ্যম তারা মনে করে যে বিএসএফ অহেতুক গুলি চালিয়েছে। কিন্তু এখানে মূল বিষয়টি রয়েছে যে সীমান্ত চুক্তি রয়েছে, কাঁটাতারের বেড়া যদি দেওয়া যায় এটা অনেকটা নিরসন করা যাবে এবং অবশ্যই অনুপ্রবেশের একটা বিষয়ও থাকছে। এগুলি ভারতের মতো দেশ সেটা বন্ধ করতে তারা বদ্ধপরিকর। আবার উল্টো দিকে বাংলাদেশ মনে করছে যে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে বিএসএফ তাদের ক্ষমতার জোর দেখায়, যেহেতু ভারত শক্তিশালী দেশ। এই জায়গায় কিন্তু আলাপ আলোচনার মাধ্যমেই পুরো বিষয়টির সমাধান হতে পারে। এবং বাংলাদেশের তরফ থেকে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট যদি দেখা যায়, তারা বলছে যে এতদিন ধরে ভারতের কাছে নথি স্বীকার করে বৈঠক করা হয়েছে, এবার চোখে চোখ রেখে বৈঠক হবে, ইত্যাদি ইত্যাদি। আসলে বিষয়টি তা নয়। আসলে বিএসএফ এবং বিজিবির মধ্যে এই বৈঠক কিন্তু একেবারেই দুটি বন্ধু, তারা পারস্পরিক প্রতিবেশী রাষ্ট্র। সেই দুটি রাষ্ট্রের মধ্যে যাতে সীমান্তবর্তী যে সমস্যাগুলি হয়, সেই সমস্যাগুলি অতীতের মতো ভবিষ্যতে না হয় এবং কিভাবে তার নিরসন করা যায়। অবশ্যই ভারতীয় নাগরিকদের এবং বিএসএফের উপরে অনেক সময় হামলার ঘটনা দেখা গেছে, সেখানে গ্রামবাসীদের নিয়ে এসে বিজিবির লোকেরা তারা আক্রমণ করছে, কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না। এইগুলোই কিন্তু মূল সমস্যা। এবং এই বিষয়গুলো কোথায় রয়েছে, যে চুক্তি রয়েছে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে, বর্ডার চুক্তি, সীমান্ত চুক্তি, সেখানেই এই বিষয়গুলি উল্লেখ রয়েছে যে কাঁটাতারের বেড়া দিতে হবে এবং সেই কাঁটাতারের বেড়া আপাতত
দেওয়াটা অত্যন্ত জরুরি। তার কারণ এর পেছনে রয়েছে চোরাচালানকারীরা তারা নিরীহ গ্রামবাসীদেরকে সামনে রাখে, তাদের নিরীহ গ্রামবাসীদের প্রাণ যায় এবং সেখান থেকেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। এগুলির সমাধানের কারণেই আজকে নয়াদিল্লিতে লোধি রোডে আর কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হবে এবং 12টার সময় সেদেশের প্রতিনিধিরা নামবেন, তারপরে গিয়ে বিকেল নাগাদ এই বৈঠক শুরু হবে বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।